বাদ ছিল 15 থেকে। সুতরাং এই চারটা আপনারা দেখবেন এই অযোগ্যতা সম্পর্কিত এটা। এরপরে আসি আমরা অনু 67। অনু 67 সংসদ সদস্যের আসন শূন্য হওয়া সম্পর্কিত। সংসদ সদস্যের আসন শূন্য হওয়া সম্পর্কিত। এটা কেমন? এখানে কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়াগুলোর মধ্যে রয়েছে কি, যে যদি সাধারণ নির্বাচনের পরে যখন সংসদ অধিবেশন প্রথম বসে, সেই সংসদ অধিবেশন বসার থেকে শুরু করে 90 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি শপথ না নেয়, তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। আপনারা দেখছেন যে এই জাতীয় নির্বাচনে মির্জা ফখরুল বিএনপির থেকে, সে বগুড়ার থেকে নির্বাচন করেছিল এবং সেখানে সে জয়লাভ করেছিল, কিন্তু সে সেখানে শপথ নেয়নি। অর্থাৎ 90 দিন পরে তখন স্পিকার ওই আসনটা শূন্য ঘোষণা করলেন এবং পরবর্তীতে ওই আসনে জিএম সিরাজ তিনি নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন। তার মানে সংসদ নির্বাচনের পরে সংসদ অধিবেশন যেই দিন থেকে শুরু হবে সেই দিন থেকে 3 মাস 90 দিনের মধ্যে যদি ওই সংসদ সদস্য শপথ না নেয়, তাহলে তার সদস্যপদ বাতিল হবে। আরেকটা রয়েছে যে বিনা কারণে, মানে স্পিকারের কনসার্ন ছাড়া কোনো সংসদ সদস্য যদি 90 কার্য দিবস সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকে, তাহলে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। আরেকটা রয়েছে যে সংসদ সদস্যর ক্ষেত্রে যদি 70 নম্বর অনুচ্ছেদের উদ্ভব ঘটে। 70 নম্বর অনুচ্ছেদ আমরা পরে যাচ্ছি, কিন্তু এখানকার মূল বিষয়টা কি, যে শপথ না নেওয়া আর স্পিকারের উইদাউট কনসার্নে সেখানে অনুপস্থিত থাকা, আর 70 নম্বর অনুচ্ছেদের উদ্ভব ঘটলে। এই তিনটা হচ্ছে আমাদের চাকরির পরীক্ষাতে আসার মতো। 67 নাম্বার এটা। সবাই হাসতে চাইছে দেউলিয়ার পর থেকে আর কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, পরে সবাই আসতেছে দেউলিয়ার পর থেকে আর কিছু বুঝতে পারিনি। নেটওয়ার্কে যদি একটু প্রবলেম হয় কেমন হয়? তো ওখান থেকে শুরু করব। মানে আচ্ছা, আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। তো আমি 66 নাম্বার অনুচ্ছেদে আপনাদের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে বলছিলাম। তার মধ্যে অযোগ্যতা ছিল মোটা দাগে 4টা, যে 4টা পরীক্ষাতে আসার মতো। 1 নাম্বার হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অপ্রকৃতস্থ বলে ঘোষিত হয়, মানে নিজেকে মানে যদি কোনো ব্যক্তি পাগল বলে ঘোষিত হয়। 2 হচ্ছে যে যদি দেউলিয়া বলে ঘোষিত হয় এবং ওই দেউলিয়া হওয়ার পরে ওই দেনার থেকে যদি সে মুক্ত না হয়। 3 যে যদি কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ন্যূনতম 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয় এবং 2 বছর কারাভোগের পরে 5 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত সে সংসদ নির্বাচন করতে পারবেন না। তার 2 বছরের জেল হলো, সে 2 বছর তাকে খাটতে হবে, এরপরে আরও 5 বছর যেতে হবে, অর্থাৎ 7 বছর পরে সে সংসদ নির্বাচন করতে পারবে। এর সাথে যদি বেশি হয়, যে কারো 10 বছরের জেল হলো, তাহলে ওই 10 বছর তারপরে আরও 5 বছর সেটা যেতে হবে। মানে ফৌজদারি অপরাধে 2 বছরের উপরে কোনো দণ্ড হলেই সে নির্বাচন করতে ওই সময় পারছে না, ওই দণ্ড ভোগ করার পরে আরও 5 বছর যাওয়ার পরে তাকে নির্বাচন করতে হবে। আর 3 নম্বর ছিল কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং কোনো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন। এই কাজ করলে সে জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন না। যে কথাটা বলছিলাম যে গাজীপুরের এখান থেকে সোহেল তাজ সে নির্বাচন করেছিল, পরবর্তীতে সে দীর্ঘদিন যাবৎ বিদেশে অবস্থান করছিল এবং ওই সময় বিভিন্ন তথ্যপাত্র আসলো, সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছিল, তার সদস্যপদ বাতিল হলো। সেখানে তার বড় বোন পরবর্তীতে সিমিন হোসেন রিমি সে নির্বাচন করে আবার সংসদ সদস্য হলো। এটা তো বিদেশি রাষ্ট্রের প্রতি নাগরিকত্ব নিলে
অর্থাৎ তার সদস্যপদটা বাতিল হবে কিংবা সে সংসদ নির্বাচন করতে পারবেন না। আচ্ছা, এরপরে 67 সংসদ সদস্যের আসন শূন্য হওয়া। জাতীয় সংসদের আসন কখন শূন্য হবে? তো এই শূন্যের ক্ষেত্রে এখানে কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে। তার মধ্যে আমাদের চাকরির পরীক্ষাতে আসতে পারে মূলত 3টা। একটা হচ্ছে যে জাতীয় নির্বাচন হওয়ার পরে যখন সংসদ অধিবেশন বসবে সেই দিন থেকে 90 দিনের মধ্যে যদি কোনো সংসদ সদস্য শপথ না নেয় তাহলে তার সদস্যপদটা বাতিল হবে। যেমন মির্জা ফখরুল বগুড়ার থেকে নির্বাচন করেছিল এই নির্বাচনে, তো সেখানে সে শপথ নেয়নি। পরবর্তীতে এপ্রিল মাসের দিকে এসে তখন স্পিকার এটাকে শূন্য ঘোষণা করলো এবং সেখানে আবার উপনির্বাচন হয়ে বিএনপির জিএম সিরাজ সে এমপি নির্বাচিত হয়েছেন। এরপরে রয়েছে যে যদি কোনো ব্যক্তি সে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে, ওই 66 নম্বরে ওখানে নির্বাচন সে করতে পারবে না। আবার সে নির্বাচন হয়তো স্বাভাবিকভাবে করলো, করার পরে সে আবার বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলো, তখন তার সদস্যপদটা বাতিল হয়ে যাবে। আরেকটা রয়েছে যে 70 নাম্বার অনুচ্ছেদের যদি উদ্ভব ঘটে, আমাদের 70 নাম্বার অনুচ্ছেদটা আমরা পরে আলোচনা করছি, অর্থাৎ এই ক্ষেত্রে 70 নাম্বার অনুচ্ছেদের উদ্ভব ঘটলে তার সদস্যপদটা থাকবে না, ওই আসনটা শূন্য হবে। এরপরে আসি আমরা 69। এখানে 70-এর মধ্যে কি বলছে? যেটাকে সহজ বাক্যে বলা হয় ফ্লোর ক্রসিং। খুব বিতর্কিত একটা বিষয় ফ্লোর ক্রসিং। 70 নম্বর অনুচ্ছেদ, এটা টিকা আকারেও রিটেন পরীক্ষাতে আসতে পারে। দেখেন যে 70 নম্বর অনুচ্ছেদে আমাদের মূলত রাজনৈতিক দল হতে পদত্যাগ বা নিজ দলের বিপক্ষে ভোট প্রদান, দুইটা শব্দ, রাজনৈতিক দল হতে পদত্যাগ বা নিজ দলের বিপক্ষে ভোট প্রদান করলে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। এটা এখন ধরুন যে একজন সংসদ সদস্য সে আওয়ামী লীগ থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে, পরবর্তীতে সে কিছুদিন পরে কোনো কারণে হয়তো দলের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, সে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন। আওয়ামী লীগ থেকে যখনই সে পদত্যাগ করবে সঙ্গে সঙ্গে তার সদস্যপদটা বাতিল হয়ে যাবে। এটা এই 70 আর্টিকেলে এখানে বলা হয়েছে। তো রাজনৈতিক দল থেকে পদত্যাগ মানে তার সদস্যপদটা বাতিল হয়ে যাওয়া। আরেকটা রয়েছে কি যে নিজ দলের বিপক্ষে ভোট প্রদান। এখন আওয়ামী লীগ একটা সংসদে সরকার রয়েছে, সরকার একটা বিল উত্থাপন করলো, এখন কোনো সংসদ সদস্য যদি ওই বিলের বিপক্ষে ভোট প্রদান করে তাহলেও তার সদস্যপদটা বাতিল বলে গণ্য হবে। মানে এইটা অনেকটা গণতন্ত্রের পরিপন্থী হিসাবে কাজ করে। এখন বর্তমানে অনেকেই এই 70 নম্বর অনুচ্ছেদ নিয়ে কথাবার্তা বলছে। তো যে অবস্থাটা চলছে আগামী কয়েক বছর পরে দেখা যাবে যে এই 70 নম্বর অনুচ্ছেদ হয়তোবা থাকবে কি থাকবে না সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে। ইভেন এইবার নির্বাচনের আগ দিয়ে বিএনপি তার নির্বাচনী ইস্তেহারে বলেছিল যে আমরা ক্ষমতায় গেলে 70 নম্বর অনুচ্ছেদটি আমরা সংশোধন করব। তার মানে এখানে নেগেটিভ পজিটিভ দুইটাই রয়েছে। একজন সংসদ সদস্য সে তার স্বাধীনভাবে সে কাজ করতে পারছে না। যেমন আপনারা দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরে জো বাইডেন সে প্রেসিডেন্ট হলেন ডেমোক্রেটিক থেকে, কিন্তু ডেমোক্রেটিকের 2 জন সংসদ সদস্য তারা রিপাবলিকানদের পক্ষে ভোট দিয়েছে, তাতে কিন্তু কোনো সমস্যা হয়নি। তাদের কথা যে একজন ব্যক্তি সে অন্যদিকে ভোট দিতেই পারে, সুতরাং সম্পূর্ণ সে ফ্রিডম সেখানে সে ভোগ করবে এটা। কিন্তু বাংলাদেশে কিন্তু ঠিক তার বিপরীত, যে কোনো সংসদ সদস্য নিজ দলের বিপক্ষে ভোট প্রদান করলে তার সদস্যপদটা বাতিল বলে গণ্য হবে। এটা 70-এর পরে আসি আমরা 69।
সংসদের কার্যপ্রণালী, বিধি এবং কোরাম সম্পর্কিত। এখানে কোরামটা পরীক্ষাতে আসার মতো। জাতীয় সংসদের যে কার্যপ্রণালী, বিধি, যে কোন কোন প্রক্রিয়ায় জাতীয় সংসদটা চলবে, আর একটা হচ্ছে কোরাম সম্পর্কিত। এখন কোরামটা কি? যে সংসদ অধিবেশন যখন চলে তখন ন্যূনতম যদি 60 জন সংসদ সদস্যের কম উপস্থিত বলে মনে হয় এবং স্পিকারকে অবহিত করলে স্পিকার সংসদের অধিবেশন বন্ধ করতে, স্পিকার জাতীয় সংসদের অধিবেশনটা বন্ধ করবেন। অথবা সংসদ অধিবেশন শুরুর আগে যদি স্পিকারের কাছে মনে হয় যে 60 জন সংসদ সদস্য উপস্থিত হয়নি, তাহলে সংসদ অধিবেশন স্পিকার শুরু করবেন না। তাহলে যে ন্যূনতম 60 জন সংসদ সদস্যের যে উপস্থিতি, এই উপস্থিতিটাকেই আমরা কোরাম হিসাবে অভিহিত করছি। যে কোরাম পূর্ণ হয়নি, এই জন্য জাতীয় সংসদের অধিবেশনটা শুরু হয়নি। অনেক সময় দেখা গেছে যে কোরাম সংকটের কারণে স্পিকার অধিবেশন শুরু করতে পারছে না, বা কোরাম সংকটের কারণে যে প্রথমত 70 জন উপস্থিত আছে, হয়তো সংসদ অধিবেশন চলতে চলতে মাঝখানে 15 জন চলে গেছে, 55 জন হয়ে গেছে, তখনই কিন্তু স্পিকার অধিবেশনটা বন্ধ করে দিবেন। এটা তো এই ন্যূনতম 60 জন সংসদ সদস্যের উপস্থিতির ব্যাপারটিকেই বলা হচ্ছে কোরাম, যেটা আমাদের 75 আর্টিকেলসে রয়েছে। 69 আইন প্রণয়ন, এটা খুব গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদের যে আইন প্রণয়ন সম্পর্কিত, এটাও টিকা আকারে আসার মতো, যে জাতীয় সংসদে কিভাবে আইন প্রণয়ন হয়। সংসদে আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্রপতির যে বাধ্যবাধকতা রয়েছে বা তার যে পাওয়ার রয়েছে, সেই সম্পর্কিত এখানে আলোচনা করা হয়েছে। তো আমি যদি খুব সহজভাবে বলি যে এখানে বিল 2 ধরনের। এক সরকারি বিল আর বেসরকারি বিল। সরকারি বিল কোনটা? যদি কোনো মন্ত্রী কর্তৃক, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী কর্তৃক যদি কোনো বিল উত্থাপিত হয়, তাহলে সেটা হচ্ছে সরকারি বিল। আর বেসরকারি বিল কি? যে সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত বিল হচ্ছে বেসরকারি বিল। এখন আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য যদি সেটা উত্থাপন করে, তাহলে সেটাও হবে বেসরকারি বিল। আর মন্ত্রী কর্তৃক উত্থাপিত হলে হবে সেটা সরকারি বিল। এখন আইন প্রণয়নের প্রক্রিয়াটা কি দেখেন। যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে হলে, মানে সংবিধানের আলোকে কোনো আইন প্রণয়ন করতে হলে সর্বপ্রথমে বাংলাদেশে যে মন্ত্রী পরিষদ রয়েছে, সেই মন্ত্রী পরিষদে ওই আইনের খসড়াটা উত্থাপন করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি সপ্তাহে সোমবার মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। তো ওই মন্ত্রী পরিষদের বৈঠকে ওই আইনটার খসড়া উত্থাপন করতে হয়। মন্ত্রী পরিষদ সেই আইনটা নিয়ে আলাপ আলোচনা করে তারা বিভিন্ন সংশোধনী দিয়ে সেটাকে তারা ঠিক করে। পরবর্তীতে ওই ওইটাকে জাতীয় সংসদ অধিবেশন যখন শুরু হবে, তখন ওইটাকে বিল আকারে উত্থাপন করা হবে। তো বিলটা যদি কোনো সংসদ সদস্য উত্থাপন করে, তখন হবে বেসরকারি বিল। আর যদি কোনো মন্ত্রী সেটা উত্থাপন করে, তাহলে সেটা হবে সরকারি বিল। এটা তো এই বিলটা জাতীয় সংসদে উত্থাপন করা হলো, ও বিলটা উত্থাপনের আগে সংসদীয় কমিটিতে পাঠানো হবে। সংসদীয় কমিটি ওইটাকে যাচাই বাছাই করে পরবর্তীতে ওইটাকে সংসদে প্রেরণ করবেন। এটা তারপরে বিলটা উত্থাপিত হলো, জাতীয় সংসদে আলাপ আলোচনা করা হলো। এরপরে স্পিকার তখন সংসদ সদস্যদের মতামত নেবেন। যে আপনারা প্রায় দেখেন না যে কারা বিলের পক্ষে আছেন তারা হা বলুন, কারা বিপক্ষে আছেন তারা না বলুন। তো হা জয়যুক্ত এইভাবে স্পিকার সাধারণ একটা মত নেবেন। যদি সে মনে করে যে না ভোট নিব, সে ভোটও নিতে পারে।
খুব সেনসিটিভ কোনো বিষয় হলে তখন স্পিকার যদি বেশি সংখ্যক সংসদ সদস্য সেটার পক্ষে মত দেন তখন সেটা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। রাষ্ট্রপতি এই বিলে যখন সম্মতি দিবেন তখন সেই বিলটা আইনে পরিণত হবেন। এটা তাহলে প্রথমত মন্ত্রী পরিষদে উত্থাপিত, এরপরে সংসদীয় কমিটিতে প্রেরণ করা হচ্ছে, সংসদীয় কমিটি পরবর্তীতে আবার এই বিল আকারে সরকারি বা বেসরকারি বিল আকারে দিচ্ছে, সেটা উত্থাপিত হচ্ছে, স্পিকার হা না ভোট নিয়ে সেটা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করছেন, রাষ্ট্রপতি সেটাতে অনুমতি দিলে সেটা আইনে পরিণত হচ্ছে। এটা একটা ফরম্যাট। রাষ্ট্রপতির কাছে যখন যাচ্ছে তখন তিনি এখানে 15 দিন সময় পাচ্ছেন। 15 দিনের মধ্যে তাকে সম্মতি হ্যাঁ বা না দিতে হবে। এখন ধরুন যে রাষ্ট্রপতি মনে করলো যে না, এই আইনটা আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে না, আমি এটা এর সঙ্গে একমত নই, তখন রাষ্ট্রপতি ওই বিলটা আবার সংসদে ফেরত পাঠাবেন। সংসদে ফেরত আসার পরে সংসদ সদস্যরা সেটাকে নিয়ে আবার আলাপ আলোচনা করে তখন রাষ্ট্রপতির কাছে আবার পাঠাবেন। সেকেন্ড টাইম রাষ্ট্রপতি সময় পাবেন 7 দিন। 7 দিনের মধ্যে তাকে ইয়েস অর নো বলতে হবে। এখন ধরুন সেকেন্ড টাইম গিয়ে রাষ্ট্রপতি আবারও বললেন যে না, এটাতে আমি সম্মতি দিতে পারছি না বা আমি এর সঙ্গে একমত নই, তখন কি হবে? তখনও সেটা আইনে পরিণত হবে। মানে রাষ্ট্রপতি সম্মতি দিলেও এটা আইন হচ্ছে, সম্মতি না দিলেও আইন হচ্ছে। তার মানে জাস্ট একটা ফরম্যাট, রাষ্ট্রপতিকে অনারেবল হিসাবে তার কাছে বিলটা পাঠানো হচ্ছে, সে সম্মতি দিচ্ছে। তার মানে এখানে জাতীয় সংসদই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। কারণ জাতীয় সংসদ যে সিদ্ধান্তটা নিচ্ছে সেই অনুসারে সেই আইনটা পাশ হয়ে যাচ্ছে। মাঝখান থেকে 15, 7, 21 দিন সময় রাষ্ট্রপতির কাছে এখানে যাচ্ছে। এটা তো আপনারা 79 নম্বরটা দেখবেন সংবিধানে। এরপরে 93, এটাও গুরুত্বপূর্ণ, অধ্যাদেশ প্রণয়ন। এটাও বিসিএস এর রিটেন পরীক্ষাতে টিকা আকারে আসছে। এখানে কয়েকটা টিকা আসার মতো, 93 নয় 77টা বাদ পড়ে গেছে। এটা আমরা 93, 80-র আগে 77টা পড়ব। 77, তার মানে ন্যায়পাল শব্দের অর্থ হচ্ছে মুখপাত্র। মুখপাত্র যেমন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করে থাকেন মাহবুবুল আলম হানিফ, বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করে থাকেন রুহুল কবির রিজভী। এরা হচ্ছে ওই দলের পক্ষ হয়ে যেমন কাজ করছেন। আর ন্যায়পাল, হ্যাঁ কিছুই বুঝতেছি না, আটকে গেল। ঠিক হয়েছে, চলছে। তো মুখপাত্র বা প্রতিনিধি, যিনি অন্যের হয়ে কথা বলেন। তো বাংলাদেশে সংবিধানে 77 নম্বর অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি। তবে ন্যায়পালের এখানে প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপটের মধ্যে রয়েছে 1809 সালে সুইডেনে সর্বপ্রথম ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়। ন্যায়পাল যেটার সুইডিশ শব্দ অমবার্ডসম্যান, এটা একটা সুইডিশ শব্দ অমবার্ডসম্যান। এই অমবার্ডসম্যান শব্দের অর্থ হচ্ছে ন্যায়পাল সুইডেনে সর্বপ্রথম নিয়োগ দেওয়া হয়, পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে এটা নিয়োগ দেওয়া হয়েছে। সর্বশেষ ভারতে পিনাকি চন্দ্র সাহাকে এই ন্যায়পাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশে কর ন্যায়পাল হিসাবে নিয়োগ দেওয়া আছে, কিন্তু প্রকৃতপক্ষে যে জাতীয় সংসদের যে ন্যায়পাল, এই ন্যায়পাল এ পর্যন্ত সরকার নিয়োগ দেয়নি। আচ্ছা, আমরা একটু জাম করি। 80 নম্বরটা তো আগেই বলেছি। এরপরে আসি আমরা 93 নম্বর অনুচ্ছেদ, 93, অধ্যাদেশ প্রণয়ন। এখন অর্ডিন্যান্স যেটাকে বলা হচ্ছে, তো অধ্যাদেশটা কি, যে
রাষ্ট্রপতি মূলত এই অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। কিভাবে? অধ্যাদেশটা হচ্ছে যখন কোনো জাতীয় সংসদ অধিবেশন চলে না বা জাতীয় সংসদ থাকে না, সেই সময় বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যে আদেশ জারি করেন সেটাকেই বলা হয় অধ্যাদেশ। আমি আবার যদি রিপিট করি, যখন জাতীয় সংসদ অধিবেশন চলে না বা জাতীয় সংসদ থাকে না, কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতি যে আদেশ জারি করেন তাকেই বলা হয় অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। এখন অধ্যাদেশের ক্ষমতাটা কি? ধরুন যে গত মঙ্গলবারে জাতীয় সংসদ অধিবেশনটা শেষ হয়েছে। এখন আজকে হয়তোবা রাষ্ট্রপতি মনে করছেন যে ধর্ষণের বিচারটা এখন যাবজ্জীবন রয়েছে, ওইটাকে আমরা মৃত্যুদণ্ড করব, যে ধর্ষণের এই ক্ষেত্রে বিচারটা হবে মৃত্যুদণ্ড। এখন রাষ্ট্রপতি এই সময় একটা আদেশ জারি করে দিলেন, কোনো সেন্সিটিভ একটা ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে সমগ্র দেশ উত্তাল হয়ে গেছে। এখন এই দেশটাকে জনগণকে থামানোর জন্য সে হয়তো একটা আদেশ জারি করে দিলেন যে এখন থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা চললো। এখন এটা হচ্ছে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। তো এখন অধ্যাদেশের আইনে পরিণত হওয়ার ব্যাপারটা কি, যে কিভাবে অধ্যাদেশ আইন হয়? শর্তটা হচ্ছে রাষ্ট্রপতি এখন এই জনদাবির কারণে তিনি অধ্যাদেশটা জারি করলেন। শর্ত হচ্ছে যে এর পরে যখন জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে, ওই প্রথম অধিবেশনে এই অধ্যাদেশটি উত্থাপন করতে হবে এবং ওইটা পাশ করিয়ে নিতে হবে জাতীয় সংসদ সদস্য কর্তৃক। সেটাতে যদি সাপোর্ট দেয়, অন্যান্য ক্ষেত্রে যেমন আইন প্রণয়ন যেভাবে হয় ঠিক ওই রকমভাবে জাতীয় সংসদ সদস্যগণ কর্তৃক যদি সেটাকে সাপোর্ট করে, রাষ্ট্রপতি আবার পুনরায় স্বাক্ষর করবে, তখন সেটা আইনে পরিণত হবে। এবং সংসদ অধিবেশনের প্রথম কার্যদিবস থেকে 30 দিনের মধ্যে ওই কাজটা সম্পূর্ণ করতে হবে। যদি সেই কাজটা করা না হয় তাহলে ওই অধ্যাদেশটি বাতিল বলে গণ্য হবে। ধরুন যে আজকে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এখন এরপরে ধরুন যে 40 দিন পরে জাতীয় সংসদের অধিবেশন বসলো, ওই প্রথম অধিবেশনে এই আইন অধ্যাদেশ সম্পর্কে কোনো কথা বলল না বা কোনো এটা নিয়ে কোনো কিছু পাশ করা হলো না, ওই অধ্যাদেশটি আলটিমেটলি ল্যাপস হয়ে যাবে। তাহলে অধ্যাদেশ প্রণয়নের পরে প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ওই অধ্যাদেশটি সংসদ সদস্য কর্তৃক পাশ হতে হবে, আদারওয়াইজ অধ্যাদেশটি বাতিল বলে গণ্য হবে। তার মানে অধ্যাদেশ পরবর্তীতে আইনে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে এইটা। এটাও আপনারা টিকার মতো করে পড়বেন। এখানে অধ্যাদেশ, অর্ডিন্যান্স বা আইনে পরিণত হওয়ার প্রক্রিয়া বা অধ্যাদেশটা কি বা কে জারি করতে পারেন? রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেন। আমাদের এটা পঞ্চম ভাগ ছিল, এখন আসি আমরা ষষ্ঠ ভাগে। সংবিধানের ষষ্ঠ ভাগ, এটা রয়েছে 94 থেকে 117 পর্যন্ত। এটা আমাদের বিচার বিভাগ সম্পর্কিত। তার মানে আইন বিভাগ জাতীয় সংসদ আর বিচার বিভাগ হচ্ছে আমাদের যে বিচার কার্যটা যেটা সম্পন্ন হচ্ছে। তো বিচার বিভাগের কথা আগেই বলেছিলাম, এখানে দুইটা উদ্দেশ্য, যে কোনো অপরাধীর দণ্ড নিশ্চিত করা এবং নিরপরাধীকে সুরক্ষা দেওয়া, এটা হচ্ছে বিচার বিভাগের মূল কাজ। তো এখন বিচার বিভাগের যে 94 থেকে 117 পর্যন্ত রয়েছে, তার মধ্যে আমাদের কয়েকটা ভাগ রয়েছে। তো আমরা বিচার বিভাগ আলোচনা করার ক্ষেত্রে আমাদের যে আদালত সমূহ রয়েছে, এই আদালত সম্পর্কে আমরা একটু আগে জেনে নিই, তারপরে আমরা এখানে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলি জানব। বাংলাদেশের আদালত সমূহ।
আদালত সমূহ বাংলাদেশের, এটা দুই ধরনের আদালত, এক উচ্চতর আদালত আর অধস্তন বা নিম্নতর আদালত। অধস্তন আদালত বা নিম্ন আদালত এটাকে আমরা জেলা আদালত, মানে আমাদের জেলা পর্যায়ে যে আদালতগুলি রয়েছে সেটা হচ্ছে অধস্তন আদালত হিসাবে পরিগণিত। এখন উচ্চতর আদালত এইটা আবার দুই প্রকারের। উচ্চতর আদালতটাকে আমরা সুপ্রিম কোর্ট লিখতে পারি, সুপ্রিম কোর্ট, আর ওইটা জেলা কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট বা জেলা আদালত। উচ্চতর আদালত এইটা আবার দুই প্রকারের, আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগ। তার মানে উচ্চতর আদালত যেটাকে সুপ্রিম কোর্ট বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট দুইটা বিভাগ, একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন আর একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এটা এই দুইটা নিয়ে মূলত সুপ্রিম কোর্ট গঠিত। আর অধস্তন আদালত বা যেটাকে জেলা আদালত আমরা বলছি, এইটা আবার দুই প্রকারের, একটা হচ্ছে দেওয়ানি আদালত আর ফৌজদারি আদালত। অনেকের কাছে এই দেওয়ানি এবং ফৌজদারি এটা ক্লিয়ার হয় না। তো দেওয়ানি বলতে খুব মানে সংক্ষেপে বললে জমি জায়গা সংক্রান্ত যে বিচারটা যে কোর্টে হয় সেটা হচ্ছে দেওয়ানি, মানে জমি জায়গা সংক্রান্ত এটা হচ্ছে দেওয়ানি। আর ফৌজদারিটা হচ্ছে মারামারি সংক্রান্ত, তার মানে একজনের জমি অন্যজন দখল করে নিয়েছে, এই নিয়ে দুইজনের মধ্যে মারামারি, একজন আরেকজনকে কোপ দিয়েছে এটা। তো এখন ওই যে জমি, একজনের জমি অন্যজন কেড়ে নিয়েছে, ওইটা হবে দেওয়ানি আদালতে। আর একে অপরকে যে হাসু দিয়ে কোপ দিয়েছে ওইটা হবে ফৌজদারিতে এটা। তো এখন এই দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত এর মধ্যে আবার কয়েকটা ভাগ রয়েছে। যেমন দেওয়ানি আদালতে যারা থাকেন তাদেরকে বলা হচ্ছে সহকারী জজ। আমরা যে জজ শব্দটি ব্যবহার করি সেটা এই দেওয়ানি আদালতে। সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম সহকারী জজ, অতিরিক্ত জজ, জেলা জজ। এই যে জজ শব্দটি এই দেওয়ানি আদালতের ক্ষেত্রে। আর ফৌজদারি আদালতের ক্ষেত্রে কি, এখানে বলা হচ্ছে সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জুডিশিয়াল, যুগ্ম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা জজ যেটা। এখন এই দেওয়ানি আদালত আর ফৌজদারি আদালত, এখানে আমরা জজ শব্দটি ব্যবহার করছি আর এখানে আমরা ম্যাজিস্ট্রেট শব্দটি ব্যবহার করছি, মানে সহকারী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর এখানে আমরা বলছি সহকারী জজ এটা। তো এই দুইটা আদালতের সর্বোচ্চ ব্যক্তি যিনি, তাকে বলা হচ্ছে যে জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ। আমি আবার একটু যদি বলি যে দেওয়ানি আদালতে হচ্ছে জজ, এরা সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জজ এইভাবে আসছে। আর ফৌজদারি আদালতে বলা হচ্ছে কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আলাদা আলাদা কোর্ট রয়েছে, এই সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদের ভিন্ন ভিন্ন কোর্ট রয়েছে। যদিও মেট্রোপলিটনের মধ্যে আবার ভিন্নতা রয়েছে, মেট্রোপলিটন কোর্ট যেটা, কিন্তু
এর মূলে হচ্ছে ফৌজদারিটা ম্যাজিস্ট্রেট আর দেওয়ানিটাতে জজ রয়েছেন। এরপরে লাস্টের দিকে এসে এই দুইটা আদালতের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে জেলা ও দায়রা জজ। সর্বোচ্চ ব্যক্তি জেলা ও দায়রা জজ। আপনারা দেখবেন অনেক জায়গায় লেখা থাকে জেলা ও দায়রা জজের আদালত বা জেলা ও দায়রা জজের বাসভবন। ইনি হচ্ছে ওই নিম্ন আদালতের সর্বোচ্চ ব্যক্তি। একটা জেলায় এই সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে জেলা ও দায়রা জজ। এটা আপনাদের আরেকটা প্রবলেম হয়, দেখেন যে আপনারা যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অনেকেই স্বপ্ন দেখছেন যে আমি ম্যাজিস্ট্রেট হব। আবার দেখা যাচ্ছে যে এখানেও ম্যাজিস্ট্রেট শব্দটি আসছে, এরাও বলে আমি ম্যাজিস্ট্রেট। তো ব্যাপারটা আসলে কি? আপনি যখন বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন সহকারী কমিশনার, আপনার তখন পদবিটা হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মানে আপনি একটা ইয়াতে উপজেলায় নিয়োগপ্রাপ্ত হলেন বা জেলায় নিয়োগপ্রাপ্ত হলেন, তখন আপনার হবেন কি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা এই নির্বাহী বিভাগে যেহেতু আপনি নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, এই জন্য আপনি হচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর আগে নির্বাহী এবং ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একসঙ্গে ছিল, কিন্তু পরে ভিন্ন করে দিয়েছে। আবার বিজেএসসি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, এটা 2007 সাল থেকে গঠিত হয়েছে। 2007 সাল থেকে বিজিএসসি আলাদাভাবে নিয়োগ পরীক্ষা নেয়। এরা প্রিলি, রিটেন, ভাইবার মাধ্যমে এরা নিয়োগ দিয়ে থাকে। যারা আইনের ছাত্র, আইনে অনার্স মাস্টার্স করেছে, তারাই এই বিজেএসসিতে তারা অ্যাপ্লিকেশন করতে পারে। বিজেএসসি তখন এখানে দুই ধরনের নিয়োগ দেয়। একটা নিয়োগ দেয় হচ্ছে সহকারী জজ, আর আরেকটা নিয়োগ দেয় হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে বিজিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর আপনি বিসিএস দিয়ে কি হচ্ছেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আর ইনি হচ্ছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তবে একজন ব্যক্তি সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়ে সারা জীবন যে সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটই থাকবেন তা কিন্তু নয়, বা একজন জজ হিসাবে নিয়োগ পেয়ে সারা জীবন সে জজ হিসাবেই থাকবেন তা কিন্তু নয়। 2 বছর চাকরি করার পরে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এই দেওয়ানি আদালতে ট্রান্সফার করে দিল, তখন ওই ব্যক্তি হয়ে গেলেন সহকারী জজ। বা সহকারী জজকে 6 মাস পরে ফৌজদারি আদালতে ট্রান্সফার করলেন, তখন তিনি হয়ে গেলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে এই পদটা কনস্ট্যান্ট নয়, এটা যখন যে কোর্টে সে বিচারক হিসাবে থাকবেন তখন তার পদবিটা হবে এইটা। এখানে আরেকটু পেছনের কথা টানি, ওই যে 22 নম্বর অনুচ্ছেদে যেটা রয়েছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, এই বিষয়টা আপনারা সবাই একটু জানার চেষ্টা করেন যে 22 নম্বরে বলা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। 2007 সালের আগে দেখা যেত যে একজন ম্যাজিস্ট্রেট, মানে আপনারা যেটাতে নিয়োগপ্রাপ্ত হবেন, একজন ম্যাজিস্ট্রেট বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সে একদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেট মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সে যখন মোবাইল কোর্ট পরিচালনা করতে আসছে তখন সে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর সে যখন আদালতে বসছে তখন সে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে একজন ব্যক্তির দুইটা পাওয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ইভেন ওই জেলায় একজন ডিসি সাহেব, তিনি হচ্ছেন জেলা প্রশাসক ও দায়রা জজ। মানে ডিসি, সে ডিসিগিরিও করবে আবার কোর্টে বসে সে বিচার কাজটাও করবে। তার মানে ডিসি ছিলেন দায়রা জজ। তো এটা 2007 সালের আগে। তো 2007 সালে তখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণটা সম্পূর্ণ বাস্তবায়ন হলো। তখন বলা হলো যে প্রশাসন ক্যাডারে যারা নিয়োগপ্রাপ্ত হবে তারা শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন, পরীক্ষা সংক্রান্ত কাজ করবেন, মানে ফিল্ডে তাদের কাজ। আর কোর্টে বসে বিচার করবেন এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সহকারী জজ, যাদের নিয়োগটা হবে বিসিএস এর বাইরে বিজেএসসির মাধ্যমে। তখন এই দায়রা জজের এই পদবিটা ডিসিদের এখান থেকে এটা বাদ হয়ে গেল। তো আগে শুধুমাত্র জেলা জজ দায়িত্ব পালন করতেন এই দেওয়ানি আদালতে, তখন ওই জেলা জজকে বলা হলো যে এখন থেকে আপনার ভেতরে দুইটা দায়িত্ব, জেলা ও দায়রা জজ। নিম্নতর আদালতের তিনি হচ্ছে সর্বোচ্চ ব্যক্তি, ডিসির পাওয়ারটাও সেখান থেকে দায়রা জজের এই ব্যাপারটি বাদ দিয়ে দেওয়া হলো। একজন ম্যাজিস্ট্রেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটিক ক্ষমতাটা বাদ দেওয়া হলো, ডিসির এখান থেকে দায়রা জজের ক্ষমতাটা বাদ দেওয়া হলো। এবং বিসিএসে যে বিসিএস বিচার ক্যাডার নামে একটা ক্যাডার ছিল, সেই ক্যাডারটাও বিলুপ্ত করা হলো। বিলুপ্ত করে এখন এই সিস্টেমে চলে আসছে। আপনারা এটি একটু বুঝবেন, যদি কারো সমস্যা হয় পরবর্তীতে ফোন দিবেন, এই বিষয়টা নিয়ে তাকে আমি পার্সোনালি আবার বুঝিয়ে দিব। আচ্ছা, এর মধ্যে আমাদের যে উচ্চতর আদালত বা সুপ্রিম কোর্ট, আমাদের সংবিধানের যে 94 থেকে 117 পর্যন্ত যে অনুচ্ছেদগুলি রয়েছে, সেই অনুচ্ছেদের মধ্যে এই সুপ্রিম কোর্ট 94 থেকে 113 পর্যন্ত। তার মানে এই সুপ্রিম কোর্টের গুরুত্বটা অনেক বেশি। সুপ্রিম কোর্টের কার্যক্রম সম্পর্কে 94 থেকে 113 নম্বর অনুচ্ছেদের মধ্যে আলোচনা করা আছে। আর বাকিগুলি ভ্যারাইটিস, মানে বিচার বিভাগ সম্পর্কিত কিন্তু অন্যান্য বিষয় সম্পর্কিত। আচ্ছা, আসছি ওইটা। এখানে 94 নম্বর এখানে বলা আছে। তো হ্যাঁ, অনুচ্ছেদ 94, ঠিক আছে, অনুচ্ছেদ 94 এখানে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সম্পর্কে বলা রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে বিচারক, সেই বিচারক কিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। তো এখানে সুপ্রিম কোর্টের যেহেতু দুইটা ভাগ, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ, তো সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে তাকে সর্বনিম্ন, মানে যদি আমি 3টা ক্রাইটেরিয়ার কথা বলি, তো 3টা ক্রাইটেরিয়াতে বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা একটা। 2 নম্বরে রয়েছে যে তাকে ন্যূনতম বাংলাদেশের উচ্চতর আদালতে 10 বছরের উকালতি, যেটাকে অ্যাডভোকেটশিপ, উকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা বাংলাদেশের বিচার বিভাগীয় কোনো পদে 10 বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে। কেমন? ধরুন যে একজন ব্যক্তি, সে হয়তোবা দায়রা জজ হিসেবে কাজ করছেন, দায়রা জজ রয়েছেন, ওই ব্যক্তি কিন্তু এই সুপ্রিম কোর্টে তিনি আসতে পারবেন। বা একজন যুগ্ম জজ, তিনি তার চাকরি 10 বছর হয়ে গেছেন, ওই ব্যক্তি কিন্তু সে সুপ্রিম কোর্টে এখানে নিয়োগ পেতে পারবেন। এটা তার মানে সুপ্রিম কোর্টে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে, যে কোনো উচ্চতর আদালতে সর্বনিম্ন 10 বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা বিচার বিভাগীয় পদে বাংলাদেশের ভেতরে 10 বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে। এটা থাকলে যে কোনো ব্যক্তি এই সুপ্রিম কোর্টের এখানে বিচারক হিসাবে আসতে পারবেন। এরপরে 95(1) এখানে দেখেন যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম যে 2টা কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়া করতে পারবেন। একটি হচ্ছে 56(3), অর্থাৎ প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রয়োজন নেই। আর 95(1) যেখানে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা করার প্রয়োজন নেই, অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগ, এখানে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ প্রদান করবেন।
এরপরে অনু 100, অনু 100 সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত, সুপ্রিম কোর্টের আসন সম্পর্কিত। দেখেন সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, হাইকোর্ট বিভাগ আর কি বলে আপিল বিভাগ। তো এর মধ্যে এর আসন মানে কয়টা কি কোথায় দিতে পারবেন। তো এর আগে যখন এরশাদ ক্ষমতায় ছিল তখন সে একটা কাজ করেছিল, যে মামলার অনেক জট ছিল, তিনি একটা আইন করলেন যে হাইকোর্ট ঢাকাতে তো রয়েছে, ঢাকার বাইরে 6টা শহরে হাইকোর্টের 6টা বেঞ্চ স্থাপন করা হবে। রংপুর, যশোর, বরিশাল, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, এই 6টা শহরে তখন এই হাইকোর্টের 6টা বেঞ্চ স্থাপন করা হয়। রংপুর, যশোর, বরিশাল, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম। কিন্তু পরবর্তীতে এটা নিয়ে বিতর্ক তৈরি হয়, বলো যে না, হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরে স্থাপন করা যাবে না, এটা সংবিধান লঙ্ঘন। এই সেই 1988 সালে 8ম সংবিধান সংশোধনের মাধ্যমে তখন ওই 6টা বেঞ্চ স্থগিত ঘোষণা করা হয় এবং ওইটাকে বাদ দিয়ে দেওয়া হয়। এটা আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদের বলা হয় নাই, যে হাইকোর্ট এবং আপিল বিভাগ যেটা, এখানে বিচারকের সংখ্যা অনেকের কাছে এটা ধারণাটা নেই। তো আপিল বিভাগে বর্তমানে 7 জন বিচারক রয়েছেন, প্রধান বিচারপতি সহ। নর্মালি দেখা যায় যে বেজোড় সংখ্যক এই বিচারক থাকেন, 7, 9, 11, 13, এটা প্র্যাকটিস। যখন কোনো জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় সমাধানে যায়, আপিল বিভাগে যায়, তখন পূর্ণাঙ্গ বেঞ্চ বসে, মানে 7 জন বিচারকই বসেন আপিল বিভাগে। ওই 7 জন বিচারকের মধ্যে যে যার মতো করে রায় প্রদান করবে। এখান থেকে দেখা যাবে যে বেশিরভাগ বিচারক যেদিকে মত দিবেন সেই মতটাই কার্যকর হবেন। এই জন্য বেজোড় সংখ্যক বিচারক আপিল বিভাগে সাধারণত থেকে থাকেন। এটা তো আপিল বিভাগে রয়েছে 7 জন, আর হাইকোর্ট বিভাগে রয়েছে, অ্যাপিলেট ডিভিশনে 7 জন, আর হাইকোর্ট ডিভিশনে রয়েছে 92 জন। 92 জন রয়েছে হাইকোর্ট ডিভিশনে। এটা তো হাইকোর্ট ডিভিশনে 92 জনের মধ্যে আবার 9 জন 83 জন রয়েছে স্থায়ী, আর 9 জন রয়েছে অতিরিক্ত বিচারক। এই মিলে হচ্ছে এখানে 92 জন রয়েছেন। এটা হাইকোর্টের যে বিচারক, এই হাইকোর্টের বিচারক কিন্তু কোনো নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় না। হাইকোর্টের বিচারক রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। ওই যে আগের যে ক্রাইটেরিয়ার কথা বললাম, যে সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতাটা কি, ওই যোগ্যতা থাকলে রাষ্ট্রপতি যে কোনো ব্যক্তিকে সে নিয়োগ দিতে পারেন। এটা আচ্ছা, এরপরে আসি আমরা অনু 102। অনু 102 এটা আমরা 44 নম্বর অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত। আমাদের অনু 44 এটার সঙ্গে সম্পর্কিত। এটা কেমন, যে কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় বা খর্ব হয় বা বিঘ্নিত হয়, তখন ওই ব্যক্তি হাইকোর্ট বিভাগে এখানে সে প্রতিকার চাইতে পারে, এবং হাইকোর্ট বিভাগ এই 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তখন তার প্রতিকার করবেন, সেই ক্ষমতাটা তাকে দেওয়া আছে। এখন হাইকোর্ট এই যে 102 নম্বর অনুচ্ছেদ, 102 নম্বরে সে মৌলিক অধিকার যেটা লঙ্ঘিত হচ্ছে সেটা সে প্রতিকার করবেন। তো এখানে প্রবলেম, এখানে এই আপনারা প্রায় বিভিন্ন রিট শব্দটি শোনেন, যে রিট করেছে, যে চাকরির পরীক্ষা হচ্ছে, এখানে রিট করা হয়েছে, চাকরির পরীক্ষা আর হবে না। এখন এই রিট শব্দটি
এখানে বলা হচ্ছে রিট 5 প্রকারের। রিট 5 প্রকার, এটা আমাদের টিকা আকারে আসছে রিট সম্পর্কিত। প্রথমেই এক হচ্ছে বন্দি প্রদর্শন। বন্দি প্রদর্শন রিট। বন্দি প্রদর্শন রিট, যেটাকে হেভিয়াস কার্পাস, এই শব্দটা অনেকের কাছে পরিচিত। হেভিয়াস কার্পাস, হেভিয়াস কার্পাস, এই বন্দি প্রদর্শনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে। এটা কেমন, যে কোনো ব্যক্তি হয়তো কোনো আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তার করেছে, তাকে সে কোর্টে নিয়ে আসছে না, বা কোর্ট জানতেও পারছে না যে তার কী অবস্থা কী, তখন কোর্ট এই আদেশ জারি করবে যে যে ব্যক্তিকে আটক করা হয়েছে ওই ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করা হোক। তার মানে বন্দি প্রদর্শন, যে বন্দিকে দেখানো, বন্দিকে যে গ্রেপ্তার করেছে ওই সশরীরে ওই বন্দিকে আদালতে হাজির করা। তো বন্দিকে সশরীরে আদালতে হাজির করাটাকেই বলা হচ্ছে হেভিয়াস কার্পাস বা বন্দি প্রদর্শন রিট, যেটা 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রচলিত। দুই রয়েছে হুকুম জারি রিট। হুকুম জারি রিট। হুকুম জারি রিট, যে এটা যে কোনো সময় করতে পারে। যে সরকার দেখা যাচ্ছে যে এই নদীর তীরে এখানে কিছু বসতি বস্তি টস্তি রয়েছে, তো এইগুলাকে সে উচ্ছেদ করে সেটাকে সরকার দখল করে নিল, নিয়ে বলল যে এখানে সরকারি একটা স্থাপনা তৈরি করা হবে, মানে সরকারটা হুকুম দিল। তো হুকুম জারি রিট, বা যে কোনো কাজের ক্ষেত্রে সে নির্দেশ প্রদান করলো, ওটাকে হুকুম জারি রিট বলা হচ্ছে। 3 নিষেধাজ্ঞামূলক রিট। নিষেধাজ্ঞামূলক রিট, যে একটা কাজ চলছে, হয়তো বা ছোট ছোট ইলিশ মাছ ধরছে, তখন সরকার নির্দেশ দিয়ে দিল যে এই কাজটা করা যাবে না। 4 উৎপ্রেষণ রিট। উৎপ্রেষণ রিট, এখানে কোনো কেউ নিয়ম নীতি ভঙ্গ করেছে, নিয়ম নীতি ভঙ্গ করেছে। আর নিষেধাজ্ঞা মূলত হচ্ছে উদ্যত হয়েছে। আপনারা এই দুইটা একটু বোঝার চেষ্টা করবেন। যে প্রথমত যদি উৎপ্রেষণের কথা বলি, যে একটা সরকারি আইন কানুন রয়েছে, তো কোনো ব্যক্তি হয়তো ওই আইন কানুনটা বা নিয়ম নীতিটা সে ভঙ্গ করেছে, তখন কোর্ট এই উৎপ্রেষণ রিটটা করতে পারে। আর নিষেধাজ্ঞামূলকটা হচ্ছে যে কেউ একটা কাজ করতে উদ্যত হয়েছে, সে কাজটা করেনি, সরকার হয়তো ঘোষণা দিয়েছে যে আমরা এই কাজটা করব, তো ওই কাজটা করতে যখন সে উদ্যত হয়েছে, মানে অ্যাটেম্প নিচ্ছে, ওই সময় কোর্ট যে রিটটা করবে সেটা হচ্ছে নিষেধাজ্ঞামূলক রিট, মানে করার আগ দিয়ে। আর যখন করে ফেলবে তখন হচ্ছে উৎপ্রেষণ রিট। আপনারা দেখছেন যে কিছুদিন আগে কুষ্টিয়ার ভেড়ামারাতে যে পৌর নির্বাচন হলো, সেই পৌর নির্বাচনে সেখানে কুষ্টিয়ার এসপি সে ওই ভেড়ামারাতে ওই নির্বাচনের দায়িত্বে ছিলেন একজন বিচারক, সেই যুগ্ম জজ নাকি এই টাইপের। তো ওই জজ সাহেবকে এই এসপি সাহেব তিনি বিভিন্ন বিষয়ে বকাঝকা করছেন বা মান অপমান করছে। তো পরবর্তীতে ওই জজ তিনি কিন্তু কোর্টে কোনো বিচার করেননি, তিনি শুধুমাত্র সেটা নির্বাচন কমিশনে একটা অভিযোগ করেছিলেন। কিন্তু ওই ঘটনাটি ফেসবুকে বা পত্রিকাতে ফলাওভাবে প্রচার করা হয়েছিল যে এসপি বিচারককে অপমানিত করেছে বা লাঞ্ছিত করেছে। তো এই বিষয়টি তখন কোর্টের নজরে আসে।
তখন কোর্ট এই উৎপ্রেষণ রিট করেন, যে ওই এসপি সাহেবকে তখন তলব করেন হাইকোর্টে যে সশরীরে এসে তাকে এর কারণ দর্শাতে হবে যে সে কী কারণে এই কাজটা করেছে, না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার মানে কোর্ট যে কোনো বিষয় দেখলে তার দৃষ্টিগোচর হলে যে এই কাজটি সঠিক হয়নি, তখন কোর্ট উইলিংলি এই রিটটা করতে পারেন এখান থেকে। তার মানে নিয়ম নীতি ভঙ্গ, তো এসপি সাহেব ও সে নিয়মটা ভঙ্গ করেছে, যার পরিপ্রেক্ষিতে কোর্ট তাকে এই উৎপ্রেষণ রিটের আওতায় নিয়ে আসছে। 5 কারণ দর্শানো, কারণ দর্শাও রিট, যে কেউ কোনো অপরাধ করেছে তখন তাকে কারণ দর্শাতে বলবে যে কেন এটা বাতিল করা হবে না বা কি কারণে এটা করেছে, সেখান থেকে কারণ দর্শাও। তাহলে রিট হচ্ছে 5 প্রকারের। এটা এর মধ্যে প্রথমে হচ্ছে বন্দি প্রদর্শন বা হ্যাবিয়াস কর্পাস, এরপরে রয়েছে হুকুম জারি রিট, নিষেধাজ্ঞামূলক রিট, উৎপ্রেষণ রিট এবং কারণ দর্শাও রিট। এরপরে অনু 108, অনু 108 সুপ্রিম কোর্ট কোর্ট অফ রেকর্ড রূপে কাজ করবেন। কোর্ট অফ রেকর্ড, সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড বলা হচ্ছে। এটা কি, যে সুপ্রিম কোর্টের যতগুলা আদেশ দেওয়া হবে সমস্ত আদেশগুলি রেকর্ড রূপে থাকবে। যদিও বর্তমানে এখন ডিজিটাল যুগে সমস্ত রায়গুলি সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু ওই সময় তো এই ব্যবস্থাটা ছিল না, যার পরিপ্রেক্ষিতে এখানে এই সুপ্রিম কোর্টের সমস্ত কার্যক্রমটাকে বা রায়টাকে রেকর্ড রূপে রাখা হবে এবং সুপ্রিম কোর্টটাকে কোর্ট অফ রেকর্ড হিসাবে অভিহিত করা হচ্ছে, যেটা স্পেশালি 108 নম্বর অনুচ্ছেদে রয়েছে। অনু 117 প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনাল যেটা বলা হচ্ছে, বাংলাদেশে প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে 2টা, একটা ঢাকাতে আর একটা হচ্ছে বগুড়াতে। এখন প্রশাসনিক ট্রাইব্যুনালটা কি? প্রশাসনিক ট্রাইব্যুনালটা হচ্ছে 2টি, একটা ঢাকা আর একটা হচ্ছে বগুড়া। প্রশাসনিক ট্রাইব্যুনাল যে প্রচলিত কাজকর্মের মধ্যে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য যে সমস্ত আদালতগুলি গঠন করা হয়, গঠিত হচ্ছে, সেগুলো মূলত প্রশাসনিক কোর্ট হিসাবে পরিগণিত। কেমন আরও স্পষ্ট করে বললে, যে ধরুন আমরা শিক্ষা ক্যাডারে আসি, তো আমি 27তম BCS এ নিয়োগ পেলাম, আমাদের হাতে একসঙ্গে 20টা সাবজেক্টে নিয়োগ দিল। এখন 6 বছরের মাঝখানে হয়তোবা বাংলার একজন প্রভাষক সে সহকারী অধ্যাপক হয়ে গেল, আর আমি হয়তোবা 10 বছরের মাঝখানে আমি সহকারী অধ্যাপক হলাম। এখন দেখা যাচ্ছে যে 6 বছরের মাথায় যখন বাংলার একজন ব্যক্তি সহকারী অধ্যাপক হচ্ছে, আবার ইংরেজির 28তম BCS এর একজন সেও সহকারী অধ্যাপক হয়ে যাচ্ছে। এটা তো এখন এই 27তম BCS এ ইতিহাসে নিয়োগ পেয়েও সে লেকচারার, কিন্তু 28তম BCS এ নিয়োগ পেয়ে সে সহকারী অধ্যাপক। তাহলে ওই 27তমের উপরে 28তম চলে যাচ্ছে। এটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার। এখন এইরকম কোনো প্রবলেম তৈরি হলে তখন অ্যাজ ইউজুয়াল কোর্টে গেলে তখন কোর্ট বলে যে আপনি এখানে না এসে এটা প্রশাসনিক ট্রাইব্যুনালে যান। মানে সুনির্দিষ্ট প্রজাতন্ত্রের কর্ম সংক্রান্ত কোনো বিভেদ তৈরি হলে তখন প্রশাসনিক ট্রাইব্যুনালে তার ফায়সালাটা করা হয়। এটা একটা এক্সাম্পল। এটা শিক্ষা ক্যাডারে হতে পারে, ডক্টরদের মধ্যে হতে পারে, তথ্য ক্যাডারে হতে পারে। বিভিন্ন ক্যাডারের মধ্যে বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে প্রশাসনিক প্রবলেমটা তৈরি হয়, সেই প্রবলেমটা সলভ করে হচ্ছে এই প্রশাসনিক ট্রাইব্যুনাল। এরপরে আমাদের 7ম ভাগ,
নির্বাচন কমিশন। কত বাজলো শামীম? সপ্তম ভাগ 118 থেকে 126 পর্যন্ত। সপ্তম ভাগ এটা নির্বাচন কমিশন সম্পর্কিত। নির্বাচন কমিশন। এখানে খুব বেশি পড়তে হবে না, মাত্র 2টা অনুচ্ছেদ পড়লে যথেষ্ট। 118 এখানে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্পর্কিত। 118 নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্পর্কিত। এখানে নির্বাচন কমিশন কয়জন থাকবেন? তো নির্বাচন কমিশন 5 সদস্য বিশিষ্ট হবেন। একজন থাকবেন প্রধান নির্বাচন কমিশন, আর 4 জন এটা সদস্য, অনধিক 4 জন। এখন সরকার যদি মনে করে যে আমি 3 জনকে রাখবো, সেটা রাখতে পারে, কিন্তু 4 জনের বেশি সদস্য রাখা যাবে না। এটা আরেকটা 122। এই নির্বাচনের মধ্যে ভোটার হওয়ার যে যোগ্যতা সম্পর্কে বলা আছে, ভোটার হওয়ার যোগ্যতা, যে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স 18 বছর হতে হবে, এই যে যোগ্যতাগুলি সম্পর্কে 122-এ ভোটার হওয়ার যোগ্যতার মধ্যে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স 18 বছর হতে হবে, বা অপ্রকৃতস্থ ঘোষিত না হলে, মানে যদি কেউ পাগল হয় তাহলে সে ভোটার হতে পারবে না। রয়েছে অষ্টম ভাগ 127 থেকে 132 মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এটা কি? যে সরকারি টাকা পয়সার যে হিসাব, এই হিসাবটা রাখেন মূলত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। সরকারি প্রকল্পে যত টাকা ছাড় হবে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতাটা আসবে, সেটা এই মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মাধ্যমে আসবে। এইটা একটু মানে পদ্মার অন্তরালের ব্যাপার মনে হয়, কিন্তু একটা বাজেটে দেখা যাচ্ছে যে 5 লক্ষ কোটি টাকার একটা বাজেট হলো, তো ওই 5 লক্ষ কোটি টাকা যে বাজেটটা আসবে, এটা কিন্তু এই মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের মাধ্যমে, যে কোথায় কত টাকা ছাড় হবে, এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতাটা, এটাও এই অফিসের মাধ্যমে হয়। আপনারা দেখবেন যে উপজেলা লেভেলে যে হিসাব অফিস রয়েছে, বিভাগীয় পর্যায়ে রয়েছে, এই হিসাব অফিসগুলির মাধ্যমেই মূলত এটা এসে থাকে। আপনাদের বিসিএসেও কিন্তু এটার ক্যাডার রয়েছে, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক ক্যাডার। এটা কিন্তু খুব চমৎকার একটা ক্যাডার, অনেকে এটা বুঝতে পারে না, ছাত্র অবস্থায় এ সম্পর্কে জানে না, কিন্তু আপনি মনে রাখবেন যে এই ক্যাডারের পোস্টিং নর্মালি ঢাকা অথবা বিভাগীয় শহর, এর বাইরে এদের পোস্টিং নাই। তার মানে আপনি এই ক্যাডারে ঢুকতে পারলে আপনি সারা জীবন ঢাকা অথবা বিভাগীয় শহরগুলিতে চাকরি করতে পারবেন। এবং এদেরকে সবাই সমীহ করে, একেবারে রাষ্ট্রপতির থেকে শুরু করে যত ব্যক্তি রয়েছে প্রত্যেকের বেতন ভাতা বা যেটা আসবে সমস্ত কিন্তু এই অফিসের মাধ্যমে আসবে, যার পরিপ্রেক্ষিতে এটা খুব সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা পোস্ট। এখানে অন্য তেমন কিছু আসে না, শুধুমাত্র কত নাম্বার অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক নিয়োগের কথা বলা আছে। নবম ভাগ 133 থেকে 141, এটা বাংলাদেশ কর্ম বিভাগ সম্পর্কিত। এখানে 133 নম্বরে রয়েছে যে বাংলাদেশে কর্ম বিভাগ প্রতিষ্ঠা, এটা 133-এ। এরপরে গিয়ে গুরুত্বপূর্ণ 137 কর্ম কমিশন, বাংলাদেশ কর্ম কমিশন
গঠন। দেখেন এটা হচ্ছে কর্ম বিভাগ আর এটা হচ্ছে কর্ম কমিশন। কর্ম বিভাগ এবং কর্ম কমিশনের মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে। আপনারা যেটাকে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি আমরা বলছি, যার মাধ্যমে আপনারা বিসিএস ক্যাডার হতে চাচ্ছেন, এটা হচ্ছে এই 137 নম্বর অনুচ্ছেদে 137 থেকে 141 পর্যন্ত এই পিএসসির কর্মকাণ্ড সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তার মানে বুঝতেই পারছেন, আপনি যখন ভাইভাতে যাবেন বা যখন চাকরির কোশ্চিনগুলি হবে তখন নর্মালি এরাই তো এটাকে নিয়ন্ত্রণ করে থাকে, যার পরিপ্রেক্ষিতে এই ভেতরকার অনুচ্ছেদগুলি গুরুত্বপূর্ণ। আর কর্মবিভাগ বলতে যে একটা রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হচ্ছে সেই রাষ্ট্রের বিভিন্ন ক্রাইটেরিয়ার যে চাকরিগুলি রয়েছে সেটা নিশ্চিত করবে এর মাধ্যমে। আর পিএসসি নর্মালি ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস পোস্টের যে চাকরিগুলি রয়েছে ওইটা ওরা নিয়ন্ত্রণ করে থাকে। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে নিয়োগ প্রদান করবেন হচ্ছে এই পিএসসি, যেটা 137 থেকে 141 মধ্যে আলোচনা করা হয়েছে। এরপরে রয়েছে নবম ভাগ 141 ক, 141 খ, 141 গ। এখানে তিনটা বিষয় রয়েছে। জরুরি বিধানাবলী, এই নবম ভাগ কতে জরুরি বিধানাবলী সম্পর্কে বলা আছে যে এমার্জেন্সি অবস্থাতে বাংলাদেশে কোন কোন কাজগুলি করা হবে। এটা হচ্ছে নবম ভাগ, এটা নবম ভাগ ক। তো নবম ভাগ কতে এখানে তিনটা অনুচ্ছেদ রয়েছে, তিনটা অনুচ্ছেদ। তো এর মধ্যে 141 যে খ, এইটা গুরুত্বপূর্ণ। এখানে যখন প্রথমত 141 কতে জরুরি অবস্থা কোন প্রেক্ষাপটে বা কে ঘোষণা করবেন, রাষ্ট্রপতি সেটাকে ডিক্লেয়ার করবেন। আর 141 খতে এসে এখানে বলা হচ্ছে যে যখন জরুরি অবস্থা থাকবে ওই সময়ে আমাদের যে মৌলিক অধিকার রয়েছে 18টি, ওই 18টি মৌলিক অধিকারের মধ্যে 6টা মৌলিক অধিকার স্থগিত থাকবে। 36, 37, 38, 39, 40 এবং 42, 5, 6 আমাদের সংবিধানের এই 6টা অনুচ্ছেদ স্থগিত থাকবে। তার মানে আমাদের 27 থেকে 44 পর্যন্ত যে অনুচ্ছেদ রয়েছে মৌলিক অধিকারের 18টি, সেই 18টির মধ্যে 6টি অনুচ্ছেদের কার্যক্রমগুলি স্থগিত থাকবে। তার মানে আপনি সমাবেশ করতে পারবেন না, আপনার অন্যান্য এর মধ্যে যেটা রয়েছে সেগুলা এখান থেকে নিয়ন্ত্রিত হবে। তো আপনারা 141 খটা গুরুত্বপূর্ণভাবে পড়বেন। অনু 142 সংবিধান সংশোধনী, এটা হচ্ছে 10ম ভাগ। এখানে একটাই মাত্র অনুচ্ছেদ রয়েছে 142 অনুচ্ছেদে, সংবিধান সংশোধনী। সংবিধান সংশোধনীর ক্ষেত্রে যে কোন কোন প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করাটা যাবে, অর্থাৎ মোট সংসদ সদস্যের 2/3 সংসদ সদস্য যদি ওটাতে সাপোর্ট করে তাহলে সংবিধানটা সংশোধন করা যাবে, এর বাইরে নয়। সংবিধান এখন 2/3 সংসদ সদস্যের সমর্থনে সংবিধানটা সংশোধন করা গেল। তবে এই জায়গা থেকে কয়েকটা কোশ্চেন আসে। সংবিধানটা অ্যাজ ইউজুয়াল নিয়মটা ছিল যে 2/3 সংসদ সদস্য সাপোর্ট করলে সংবিধান সংশোধন করা যাবে। 1978 সালে এইটার
এখানে সেই সেকেন্ড প্রোক্লেমেশন ঘোষণা করা হয়, দ্বিতীয় ঘোষণাটা দেওয়া হয়, বলা হয় 8, 48, 58, 80 এবং 92 ক। 4, 5 এই 40, 58, 80, 92 ইয়েস, এই 5টা অনুচ্ছেদের ক্ষেত্রে গণভোট প্রয়োজন হবে। গণভোট ছাড়া এই অনুচ্ছেদগুলি বা সংবিধান সংশোধন করা যাবে না। এই অনুচ্ছেদগুলি পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। এটা 1978 সালে নিয়ম করা হলো। আর বাকিগুলির ক্ষেত্রে ইচ্ছামতন 2/3 সাপোর্ট থাকলেই সংবিধান সংশোধন করা যাবে। কিন্তু পরবর্তীতে এটাকে আবার চেঞ্জ করা হলো। এখানে বলা হলো যে 58টা থাকবে না, 56 নাম্বার অনুচ্ছেদ পরিবর্তনের ক্ষেত্রে এখানে সংবিধান সংশোধন করতে হবে। আর 80 এবং 92 এটা বাদ দেওয়া হলো, যে এইটা 2/3 সাপোর্ট পেলেই এটাকে পরিবর্তন করা যাবে। তো এখন কোশ্চিন হচ্ছে যে সংবিধানের কোন অনুচ্ছেদ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। তাহলে স্পষ্টত 8, 48 এবং 56 এই 3টা অনুচ্ছেদ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। আর বাকি অন্য অনুচ্ছেদগুলি পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে না। তো প্রথমত 5টা অনুচ্ছেদ করা হয়েছিল, পরে 2টা বাদ দেওয়া হয় আর একটা পরিবর্তন করা হয়। 58 পরিবর্তে 56কে দেওয়া হয়। তার মানে 8 নাম্বার হচ্ছে কি বলে মূলনীতি, 48 হচ্ছে রাষ্ট্রপতির ক্ষেত্রে, আর 56 হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। এটা তো এই 3টা অনুচ্ছেদে গণভোটের প্রয়োজন হবে। কত বাজলো শামীম? 11 ভাগ এটা বিবিধ 143 থেকে 153 পর্যন্ত বিবিধ। বিবিধ তো বিবিধই, এর মধ্যে অনেক রকমের বিষয় রয়েছে। বিবিধের মধ্য থেকে আমাদের গুরুত্বপূর্ণ 145 ক, আন্তর্জাতিক চুক্তি সম্পর্কিত, যেটা গতদিন বলেছিলাম যে ফরেন অ্যাফেয়ার্সের জন্য এটা গুরুত্বপূর্ণ। 23 নাম্বার এবং 25 নাম্বার। (145 ক) এটা আন্তর্জাতিক চুক্তি। এখানে বলা হচ্ছে বাংলাদেশ সরকার যখন অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি করবেন আন্তর্জাতিক, সেই চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করবেন। রাষ্ট্রপতি সেই চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের ব্যবস্থা করবেন। তার মানে জাতীয় সংসদকে জানাতে হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু পরক্ষণে আবার বলা হচ্ছে যদি রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রাষ্ট্রপতি এই চুক্তি এটা প্রকাশ থেকে বিরত থাকবেন। তার মানে না, এক জায়গায় খেতেও বলছে, প্রকাশ করতে বলছে, আবার পরক্ষণেই বলছে যে না, এটা করা যাবে না। এটা 145 ক। তাহলে আপনারা যারা ফরেন অ্যাফেয়ার্সে ফার্স্ট চয়েস দিবেন তারা 25 এবং 145 ক এই 2টা অনুচ্ছেদ ভালো মতন মনে রাখবেন। বা বাংলাদেশের পররাষ্ট্র নীতি সম্পর্কে পড়ার ক্ষেত্রেও এই 2টা অনুচ্ছেদ আমাদের প্রয়োজন হবে।
এরপরে অনু 153 লাস্টের দিকে যেটা, এর মধ্যে গুরুত্বপূর্ণ ভাষা সংক্রান্ত বলা হচ্ছে যে সংবিধানের ভাষা হচ্ছে এখানে দুইটি, ইংরেজি, বাংলা এবং ইংরেজি, এই দুইটা ভাষায় সংবিধানটা রচিত হবে। তো এর মধ্যে যখন বিরোধ তৈরি হবে, যে ইংরেজি এবং বাংলার মধ্যে যখন বিরোধ তৈরি হবে, তখন বাংলাটাই গ্রহণযোগ্য হবে, অর্থাৎ বাংলা পাঠ এটা গ্রহণযোগ্য। ভাষা সংক্রান্তের সঙ্গে আরও কিছু রয়েছে, কিন্তু মেইনলি হচ্ছে ভাষাটা পরীক্ষাতে আসার মতো, যে সংবিধানের ভাষা দুইটি, বাংলা এবং ইংরেজি, এর মধ্যে বিরোধ তৈরি হলে বাংলাটাই হচ্ছে গ্রহণীয়। আচ্ছা, আমাদের সংবিধানের এই অনুচ্ছেদের পরে রয়েছে তফসিল। তফসিল সম্পর্কেও এর আগের বিসিএসে দুইটা কোশ্চিন ছিল। তো আগে পরীক্ষাতে তেমন তফসিল সম্পর্কে কোশ্চিন আসতো না, কিন্তু ইদানিং তফসিল সম্পর্কে কোশ্চিন আসছে। তফসিল, তফসিল রয়েছে 7টি, এর মধ্যে একটি বিলুপ্ত হয়েছে, আর রয়েছে 6টি। আচ্ছা, এখানে একটু বলি, তফসিলটা হচ্ছে সংবিধানের ভেতরে কিছু বিষয় রয়েছে, সেই বিষয়টাকে এখানে হাইলাইটস করা হয়েছে বা এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া রয়েছে। তফসিল দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সংবিধানের মধ্যে রয়েছে, আবার ওই বিষয়টাকে এখানে বিব্রত করা হয়েছে, বা কিছু বিষয় ওখানে নেই, সেখানে তফসিলে সংযুক্ত করা হয়েছে। তো এই 7টা তফসিলের মধ্যে প্রথম তফসিল, এইটা অনু 47 সম্পর্কিত, অনু 47 সম্পর্কিত। এটা কি, যে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, কার্যকর আইন। দেখেন যে আমাদের 47 নম্বর অনুচ্ছেদে ওখানে বলা হচ্ছে যে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। ওই যে যে যদি কেউ অপরাধ করে তাহলে তার বিচারের ব্যবস্থা করা, বা কাউকে দায় মুক্তি দেওয়া, যে কার কার বিচার করা যাবে না, এই সমস্ত বিষয়গুলি আমাদের প্রথম তফসিলের মধ্যে রয়েছে। তার পাশাপাশি ধরুন যে বিভিন্ন ব্যাংক, শিল্প, কলকারখানা, বিমা, এগুলা তৈরি করা হয়েছে। তো ওই সমস্ত বিষয়গুলি কিসের মাধ্যমে চলবে? ব্যাংকিং আইন বা বাণিজ্যিক আইন, সেগুলো তো সংবিধানে বলা নেই। তো ওই সমস্ত বিষয়গুলি এখানে বিব্রত করা হয়েছে। দ্বিতীয় তফসিল, এটা 1975 সালে 4th সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছে। এটা বাতিল 1975 সালে 4th সংশোধনীর মাধ্যমে, তার মানে দ্বিতীয় তফসিলটা নেই। তৃতীয় তফসিল, অনু 148, এটা গুরুত্বপূর্ণ, পদের শপথ। এই তৃতীয় নম্বর অনুচ্ছেদটা গুরুত্বপূর্ণ। 148 নম্বর অনুচ্ছেদে যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে, ওই পদের শপথের কথা বলা হচ্ছে। তো 148 নম্বর অনুচ্ছেদে এখানে আপনারা পড়েন না যে সাংবিধানিক পদ, মানে সংবিধানে যে পদের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে, ওটাকে সাংবিধানিক পদ বলা হচ্ছে। তো সাংবিধানিক পদের ক্ষেত্রে তারা কি কি শব্দ দিয়ে শপথ নেবে? তো এই 148 নম্বর অনুচ্ছেদে এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, এরপরে বিচারপতি, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী,
তারপরে রয়েছে প্রধান নির্বাচন কমিশন, ইলেকশন কমিশনার, এরপরে রয়েছে মহা হিসাব নিরীক্ষক, সিজিএ, চিফ জেনারেল যেটা অ্যাকাউন্টস, আর আরেকটা রয়েছে পিএসসির সদস্য। এই 8টা পদের কথা 148 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, এটা একটু 5 নম্বরটা 4 নম্বরে যাবে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এরপরে বিচারপতি, নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক এবং পিএসসির সদস্য। এই 8টা পদের কথা বলা আছে এবং এই 8টা পদে তারা কি কি শপথ নেবেন সেই শপথের বর্ণনা এই তৃতীয় তফসিলে বর্ণনা করা হয়েছে। তফসিল কয়টা সেটা বললে কি উত্তর দিবেন? তফসিল 7টি বাদ হয়েছে বলে। বাদ হয়ে গেছে, কিন্তু তফসিল হচ্ছে 7টি, সেটা তো বিলুপ্ত করা হয়েছে। তারপরে চতুর্থ চতুর্থ 150 অনুচ্ছেদে যে বর্ণনা করা আছে এটা মূল হচ্ছে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। 150-এর 1 ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। তফসিল, চতুর্থ তফসিল অনুচ্ছেদ 150-এর 1-এ যে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী রয়েছে সেই সম্পর্কিত। এইটা কেমন, যে যেমন গণপরিষদ ছিল, গণপরিষদের মাধ্যমে তো সংবিধানটা গঠিত হয়েছিল, তো তৈরি হয়েছিল, তো ওই গণপরিষদটাকে বাদ দিতে হবে। এরপরে সংবিধান রচনার আগ দিয়ে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল ক্রান্তিকালীন মানে আপৎকালীন, ওই বিষয়গুলি সম্পর্কিত এই চতুর্থ তফসিলে বলা হচ্ছে। পঞ্চম তফসিল, এটা 150-এর 2, 150-এর 2 বঙ্গবন্ধুর 7 মার্চ ভাষণ। এটাও বিসিএসে এসেছিল, অর্থাৎ বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ তফসিল পঞ্চমে রয়েছে, যেটা সংবিধানের 150-এর 2 নাম্বার দফায় উল্লেখ রয়েছে। তো যেহেতু এটা বিসিএসের তফসিলটা এসে গেছে, সুতরাং পরবর্তীতে আপনার কিন্তু এই অনুচ্ছেদটা আসতে পারে যে 7 মার্চের ভাষণ, এটা কত নাম্বার অনুচ্ছেদ এখানে রয়েছে? 150-এর 2-এ। অনু 150-2 এটাও, এখানে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা মানে যে 25 মার্চ রাতের বেলায় বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পূর্বে সেই ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাটা ওই যে চট্টগ্রামে এম এ আজিজের কাছে পাঠিয়েছিলেন, ওই ঘোষণাটা মূলত 150-এর 2-এ রয়েছে, মানে 2-এও 7 মার্চের ভাষণও রয়েছে, আবার বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটাও রয়েছে। ওইটাকে আবার 6ষ্ঠ তফসিলে নিয়ে আসা হয়েছে। সপ্তম তফসিল, এটাও 150-এর 2 স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণা আর ঘোষণাপত্র এটা কিন্তু ভিন্ন জিনিস। আপনারা দেখবেন যে এখানে এবং 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 করে অনেকগুলা লাইন দেওয়া রয়েছে, এটা যে কোন প্রেক্ষাপটে কিসের মাধ্যমে এই ঘোষণাটা দেওয়া হলো
সেই প্রেক্ষাপটটা এখানে করা হয়েছে। ব্যারিস্টার আমিরুল ইসলাম যে ঘোষণাপত্রটা তিনি তৈরি করেছিলেন। এখন আমরা যে 7টা তফসিল, এই 7টা তফসিলের মধ্যে দ্বিতীয় তফসিলটা বিলুপ্ত করা হয়েছে, আর বাকি 6টি তফসিল রয়েছে। তো এখন ওই যে একজন যে কোশ্চেন করছে যে বাংলাদেশে সংবিধানের তফসিল কয়টি, তো তফসিল 7টি হবে। আর যদি বলে যে বর্তমানে তফসিল রয়েছে কয়টি, বর্তমান শব্দটি থাকলে তখন আপনি 6টি দিতে পারবেন। আর যদি ইন জেনারেল বলে যে সংবিধানের তফসিল কয়টি, সেই ক্ষেত্রে আপনি বলবেন 7টি। তার কারণ ওই যে বিলুপ্ত সেটা তো সংবিধানের ওখানে উল্লেখ রয়েছে। এটা কত বললো? আচ্ছা, আর এরপরে রয়েছে আমাদের সংবিধান সংশোধনী। 2-3 মিনিটে শেষ করব আমরা। সংবিধান সংশোধনীতে এটাও পরীক্ষাতে যেমন রিটেন পরীক্ষাতে এর আগে 36তমতে মনে হয় শুধু সংবিধান সংশোধনীর উপরে 20 মার্কসের কোশ্চেন আসছিল রিটেন পরীক্ষাতে, আবার প্রিলিতেও অনেকবার কোশ্চেন আসছে। তো আমাদের এ পর্যন্ত সংবিধান সংশোধনী হয়েছে 17টি। সংবিধান সংশোধনী 17টি। তো যেহেতু সময় শেষের দিকে আমি এই 17টা সংবিধান সংশোধনীর মধ্যে সবগুলি যে আপনাকে পড়তে হবে তা কিন্তু নয়। এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ যে সংশোধনীগুলি রয়েছে সেগুলি মূলত আপনারা দেখবেন। প্রথম সংশোধনী 1973। এর মূল থিমটা কি? এটা মূলত গণহত্যা এবং যুদ্ধ অপরাধের বিচার সংক্রান্ত। গণহত্যা ও যুদ্ধ অপরাধের বিচার সম্পর্কিত একটা সংশোধনীতে অনেকগুলি বিষয় রয়েছে। আপনি যখন রিটেনের প্রস্তুতি নেবেন তখন ওই সংশোধনীটা পুরাটা পড়বেন, আর যখন প্রিলির প্রস্তুতি নেবেন ওই সংশোধনীর মধ্য থেকে মূল যে বিষয়টা রয়েছে সেটাকে আপনি ফোকাস দিবেন। তার মানে প্রথম সংশোধনী 1973 সালে হয়েছিল, আর এর মূল বিষয় ছিল গণহত্যা এবং যুদ্ধ অপরাধের বিচার সংক্রান্ত। দ্বিতীয় সংশোধনী 1973, এটা জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত। অর্থাৎ ওই যে 141-এর ক খ গ যে নবম ভাগ কতে যেটা রয়েছে ওইটা 1973 সালে এই দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে করা হয়। তৃতীয় সংশোধনী 1974, এটা আপনারা জানেন যে বেড়ুবাড়ি পঞ্চগড় জেলার বেড়ুবাড়ি হস্তান্তর সম্পর্কিত যে ছিটমহল যে সমস্যাটা, এই ছিটমহল সমস্যা সম্পর্কিত এখানে এটা সংযুক্ত করা হয়েছে। চতুর্থ সংশোধনী 1975, এখানে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা জারি। দেখেন যে বঙ্গবন্ধু দেশে ফেরার পরে 11ই জানুয়ারি যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন, তারপরে 12ই জানুয়ারি বঙ্গবন্ধু রাষ্ট্রপতির পরিবর্তে হলেন প্রধানমন্ত্রী। তার মানে মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থাটা করা হয়েছিল 1972। তো 1972 থেকে 1975 পর্যন্ত এখানে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা। 1975 সালে এসে বঙ্গবন্ধু আবার ওইটার পরিবর্তে করলেন রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা। পঞ্চম 1979, পঞ্চম সংশোধনীতে এখানে মূলত ইনডেমনিটিটা করা হয়েছিল যে 1975 সালের 15ই আগস্ট থেকে 1979 সাল পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে এর মধ্যে মানে ওই সামরিক শাসনের কার্যক্রমটা বৈধতা দান, এবং ওই সময় যে মূলত বঙ্গবন্ধু যে হত্যাকাণ্ডটা ঘটেছিল ওই হত্যাকাণ্ডে যাতে কেউ বিচার করতে না পারে বা কেউ কেস ফাইল করতে না পারে, যার পরিপ্রেক্ষিতে 1979 সালে এটা দেওয়া হয়েছিল। পঞ্চম সংশোধনীতে অনেকগুলো বিষয় ছিল। ওই যে মূলনীতির যেটা পরিবর্তন, এটা আমরা অষ্টম 8 নম্বর অনুচ্ছেদে পড়েছিলাম যে
ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, তার মানে মূলনীতির বিষয়টা, এবং ইন্ডেমনিটি, এগুলা ৭৯ ছিল। ষষ্ঠ সপ্তম এটা এতটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে আপনারা দেখবেন অষ্টম সংশোধনী ১৯৮৮, রাষ্ট্র ধর্ম ইসলাম এবং হাইকোর্টের যে অতিরিক্ত বেঞ্চ সেটা বাতিল। নবম দশম এরপরে রয়েছে ১২তম সংশোধনী ১৯৯১। রাষ্ট্রপতির পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা। তাহলে এই চতুর্থ এবং ১২তম সংশোধনী এটা কিন্তু একে অপরের পরিপূরক। চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা হলো, আর ১৯৯১ সালে ১২তম সংশোধনীর মাধ্যমে আবার রাষ্ট্রপতির পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসন ব্যবস্থা চালু করা হলো, মানে প্রধানমন্ত্রী হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। ১৩তম সংশোধনী ১৯৯৬। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। তত্ত্বাবধায়ক সরকার বাতিল। এটা ১৪তম ২০০৪। এখানে প্রধান বিচারপতির বয়স থেকে ৬৫ বছরে উন্নীতকরণ। প্রধান বিচারপতির বয়স ৬৫ না, ৬৫ থেকে ৬৭-তে উন্নীতকরণ এটা। আর মহিলাদের সংরক্ষিত মহিলা আসন এটা ৩০ থেকে ৪৫। সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে ৪৫ করা হয়। পনেরোতম সংশোধনী ২০১১, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ৯৬ সালে এটা সংস্থা চালু। ১৩তম সংশোধনী ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু, আর ১৫তম সংশোধনী তত্ত্ব ব্যবস্থা বাতিল। তাহলে এই ১৩তম এবং ১৫তম এটা একে অপরের পরিপূরক। ১৩তমতে চালু করা হলো আর ১৫তমতে সেটা বাতিল করা হলো। ১৬তম ১৫তম সংশোধনীটা এই যতগুলা সংশোধনী হয়েছে সবচাইতে বড় সংশোধনী, এবং ১৫তম সংশোধনীতে মোট ২২টি বিষয় ছিল। ২২টি বিষয় এর মধ্যে ইনক্লুড করা হয়েছিল, এবং ১৫তম সংশোধনীটা আলাদাভাবে টিকা আকারে আসতে পারে। এটা আপনারা ১৫তম সংশোধনী দেখবেন যে সংবিধান খুললেই একাধিক পেজে এই ১৫তম সংশোধনী সম্পর্কে বলা হচ্ছে। ১৬তম সংশোধনী ২০১৪, অর্থাৎ এখানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত। ১৭তম সংশোধনী ২০১৮, অর্থাৎ সংসদে যে সংরক্ষিত নারী আসন তাদের মেয়াদ আরও ২৫ বছর বৃদ্ধিকরণ। ২৫ বছর বৃদ্ধিকরণ। তো এই যে ১৭টা সংশোধনী, ১৭টার মধ্যে চতুর্থ ১২, ১৩, ১৫। তো ১৭টা সংশোধনীটা পরবর্তীতে আবার কোর্টে কেস করা হয়েছিল। এটা নিয়ে বিভিন্ন কেস, শুধু সংশোধনী কেন্দ্র করে নয়, অন্য বিষয়ের মধ্যে সংশোধনীগুলি চলে আসে। কোর্ট এ পর্যন্ত ৪টা সংশোধনী কিছুটা বাতিল এবং কিছুটা আংশিক বাতিল করেছে। কোর্ট কর্তৃক বাতিল
যে সংশোধনীগুলি রয়েছে এক, পঞ্চম সংশোধনী 2010, 2 সপ্তম 2011, 3 13তম 2011, 4 16তম 2017, যেটা যে এস.কে. সিনহার নিয়ে যে ঘটনাটা ঘটলো। এই 4টা সংশোধনের মধ্যে কিছুটা আংশিক এবং কিছুটা পরিপূর্ণভাবে বাতিল করেছে কোর্ট এটা, অর্থাৎ 16তম সংশোধনী যেটা ছিল ওটা আর এখন আর নেই। তো আজকে আমাদের এই পর্যন্তই। আগামী দিন আমরা আন্তর্জাতিক নিয়ে ক্লাসটা করব। তো সংবিধান সম্পর্কে সংক্ষেপে যতটুকু আলোচনা হলো আপনারা পড়ে ফেলবেন। আর পড়ার ক্ষেত্রে আমি গতদিন যেটা বলেছিলাম, মেট্রো পাবলিকেশনসের সংবিধানটা আপনারা দেখতে পারেন, আপনাদের চাকরির পরীক্ষার উপযোগী করে লেখা রয়েছে, আপনারা এটা পড়তে পারেন। তো আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে। শামীম আপনাদের কিছু বলবেন? ক্লাস টেস্ট আজকে হবে না, যেহেতু কালকে অল্প পড়াইছিলেন, তো এই জন্য ক্লাস টেস্টটা বানাতে পারবেন নেক্সট দিনে ক্লাস। ও আপনাদের আজকে যে ক্লাস টেস্টটা ছিল এটা নেক্সট দিন হবে, অর্থাৎ 2টা মিলেই, গত ক্লাসেরটা এবং আজকের 2টা মিলে আগামী দিন ক্লাস টেস্ট হবে। তো ঠিক আছে, ভালো থাকেন, দেখা হবে।